স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। নির্বাচনকালীন সরকার নিয়ে নিজ নিজ অবস্থানে অনড় প্রধান দুই দল, তাই সংঘাতের পথ ধরেছে মাঠে রাজনীতি। সমঝোতার দেশি বিদেশি সব তৎপরতায় আপাতত মুখ থুবড়ে পড়েছে। কখন কিভাবে কার অধীনে আপোষ হবে তারও কোনো আভাস মিলছে না। তাই আমাদের আজকের আলোচনা সমঝোতার চাবি। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা, আছেন সমাজতাত্ত্বিক ও সমাজ গবেষক খন্দকার সাখাওয়াত আলী এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। স্বাগত আপনাদের। জনাব শামীম রেজা, আমরা দেখেছি যে বিগত 2 দশকে আমাদের রাজনৈতিক সংকটে বিদেশি উচ্চ পর্যায়ের কূটনীতিক তৎপরতার পরও 1995-96 সালে আমরা চট করে কোনো সুফল পাইনি। নির্বাচনটি হয়ে গেছে। এবারের তাদের ভূমিকা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? তাদেরকে কি ব্যর্থ বলবেন, না সফল বলবেন, বা কিভাবে বিশ্লেষণ করবেন? আমার মনে হয় খালেদ যে বড় বড় যে শক্তিগুলো আমাদের বিষয়ে কথা বলেন বা আমরা মনে করি যে তাদের কথা বললে আমাদের উপকার বা অপকার হবে, এই বিষয়গুলো নিয়ে হয় আমরা খুব বেশি রোমান্টিক থাকি, না হলে অতিরঞ্জিত করে ফেলি, কিংবা বিবেচনা প্রসূতভাবে তো চিন্তা ভাবনা করি না। আপনি এই সাম্প্রতিক সময়ে যে দুটো খুব বড় শক্তি এবং আমাদের রাজনীতির অনুষঙ্গে যদি আলোচনা ওঠে, তাহলে তো ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বেশি আলোচিত হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে এই বড় শক্তিগুলোর তাদের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকে এবং নিজস্ব একটা লং টার্ম গোল থাকে। এখন আমাদের যেহেতু একটা রাজনৈতিক সংকট চলছে, সেটা নির্বাচন হোক, রাজনীতি হোক, সবকিছু মিলে এই সংকটের মুখে যখন এই বড় শক্তির প্রতিনিধিরা কোনো কথা বলেন বা কূটনীতিকরা একটু নড়াচড়া করেন বা বিভিন্ন বিষয়ের দিকে তাদের মত দেন, আমরা মনে করি যে এটাই বোধহয় তাদের একমাত্র লক্ষ্য এবং সম্ভবত আমাদের এই রাজনৈতিক সংকটের উত্তরণ হোক বা কোনো একটা বিশেষ দলের দিকে হয়তো তাদের শুভ দৃষ্টি আছে। আমার কাছে এরকমটি খুব একটা মনে হয় না। আমার মনে হয় যে এটা একটা বৃহত্তর প্যাকেজের অংশ। কারণ আপনি আপনার পাশের যে বৃহত্তম যে প্রতিবেশী দেশ, সে কিন্তু এখন আর শুধু আঞ্চলিক শক্তি না, সে এখন ক্রমবর্ধিষ্ণু একটা বৈশ্বিক শক্তি। আর একটু দূরে চীন যে ছিল, সেও এখন একই রকম অবস্থানে রয়েছে। সুতরাং এই যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যেটা বলছিলাম, এই তিনটা দেশেরই যেমন শর্ট টার্ম গোল আছে, পররাষ্ট্র দিকের ক্ষেত্রে তার লং টার্ম গোলও আছে। এখন আমার কাছে যেটা মনে হয় যে এই অবস্থা দৃষ্টিতে তারা সফল কি ব্যর্থ এই আলোচনাতে? আসলে এই আলোচনাটা আমার মনে হয় যে আমাদের দৃষ্টিকোণ থেকে যেহেতু একটা সংকট আছে আমাদের দিক থেকে, সুতরাং তাদের যে কোনো বক্তব্যকে আমরা ঘুরে ফিরে আমাদের এই সংকট সমাধানের একটা উপায় হিসাবে দেখার প্রয়াস পাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা অগ্রাহ্য করছি না, কিন্তু এই শক্তিগুলোর একটা দীর্ঘমেয়াদী এখানে আগ্রহ আছে। সেই দীর্ঘমেয়াদী আগ্রহের সাথে আমাদের ইস্যুসটা মেলে কিনা, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন যদি উদাহরণ হিসেবে বলি, এখানে জঙ্গিবাদের যদি উত্থানের সম্ভাবনা থেকে থাকে বা জঙ্গি গোষ্ঠীগুলোর যদি ভবিষ্যৎ তৎপরতার কোনো সুযোগ থেকে থাকে, তো সেখানে উদ্বেগ তো অবশ্যই ভারতের থাকবে, সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকা স্বাভাবিক। এমনকি সেখানে চীনের উদ্বেগ আছে, চীনের নিজেরও সমস্যা আছে ছোটখাটো বিভিন্ন দিক থেকে। তো যদি তাদের একেবারে খুব সাধারণ উদ্বেগ হয় এই জঙ্গিবাদ, তাহলে সেই উদ্বেগের ক্ষেত্রে তো তারা এক ধরনের বক্তব্য রাখতেই পারে। কিন্তু সেই বক্তব্য যে শুধুমাত্র আমার এই রাজনৈতিক সংকট সমাধানের জন্য বলা হচ্ছে তা কিন্তু না, এবং তাদেরও অনেক ধরনের অপশন আছে এবং সেই অপশনগুলো বিভিন্ন, আমার মানে বাস্তবতার নিরিখে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। অতএব খন্দকার সাখাওয়াত আলী, এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে একটা দীর্ঘমেয়াদী একটা কার্যক্রমের অংশ হিসাবেই তারা কার্যক্রম পরিচালনা করেন, না ছোট ছোট অনেক লক্ষ্য তাদের থাকে? ধন্যবাদ মহিউদ্দিন। শামীম অনেকটা ক্ষেত্র তৈরি করেছে, সো কথা বলার সুযোগটা আমরা একটু ব্রডার পরিপ্রেক্ষিতে নিয়ে আসতে পারি। আপনি ঠিক চিন্তা করেন 74 সালের একটা মন্তব্য, তলাবিহীন ঝুড়ি, 71-এর দেশ স্বাধীন হলো এবং বাংলাদেশ সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তলাবিহীন ঝুড়ি। আজকে সেই দেশটি কিন্তু মধ্য আয়ের দেশ হিসাবে আবেদনকারী এবং সে সেই জায়গায় স্ট্রাগল করছে। এবং অর্থাৎ এটা যে বাইরের চাপানোর সম্ভাবনা না, এটা একটা স্থানীয় সম্ভাবনার জায়গা, যেটা গ্লোবালি এটার সঙ্গে কমিউনিকেট করতে হচ্ছে। সো এটা দুইমুখীন কিন্তু একটা যোগাযোগ, এটা উপর থেকে নিচে আসছে তা না, নিচের থেকে উপরেও আসছে। কেন বলছি এভাবে কথাটা? কারণ আজকের এই বিশ্ব পরিপ্রেক্ষিতে আমাদের একা চলার পথ খুব ছোট হয়ে যাচ্ছে। সো আমরা অর্থনৈতিক জায়গা থেকে সম্পৃক্ত হয়ে যাচ্ছি বিশ্ব অর্থনীতির সঙ্গে, এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনাগুলো কিন্তু দানা বাঁধে। জনাব খন্দকার সাখাওয়াত আলী, আমি আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি একটা বিষয়, যে এই মাত্র যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন, আপনি জানেন যে জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটু শুনে নিই যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি বিষয়ে এখন কথা বলছেন। আমরা কি একটু দেখতে পারবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন?
তাদের মুক্তির দাবিতে এবং যাদেরকে আহত করা হয়েছে তাদের রোগ মুক্তির জন্য বিশেষ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার সাহেব, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আব্দুল আওয়াল মিন্টু সাহেব এবং শিমুল বিশ্বাসের, সেই সঙ্গে সারা দেশে যতজন গ্রেফতার হয়েছেন তাদের সকলের মুক্তির দাবিতে আগামী শনিবার সারা দেশে জেলা পর্যায়ে, উপজেলা এবং থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তী কর্মসূচি আমাদের 8 দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে। ধন্যবাদ। আমরা দেখে নিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমকে শনিবার একটি কর্মসূচির কথা ঘোষণা করলেন। খন্দকার সাক্ষাৎকালে আপনি বলছিলেন। হ্যাঁ, আমি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে জি, আমাদের একটা রিজিওনাল হাবস হিসেবে সম্ভাবনা আছে এবং সেটার মধ্যে বাংলাদেশকে কেন্দ্র করেই সে হয়ে ওঠার সম্ভাবনাটি আছে। এবং আরেকটি জিনিস আপনি দেখবেন যে এই 4 দশকে আমরা গ্লোবাল অর্থনীতিতে যেভাবে সম্পৃক্ত হচ্ছি সেটা হচ্ছে সফট ডিপ্লোমেসির জায়গাগুলো। আমাদের হার্ড ডিপ্লোমেসি অর্থাৎ নিরাপত্তার জায়গা থেকে এঙ্গেজমেন্ট হওয়ার সুযোগটি কম। সো আমরা খুব কারেক্টলি বিশ্ব বাস্তবতার মধ্যে আমাদের গ্রোথকে জেনারেট করার জন্য যে কৌশলটা নিয়েছি সেটা হচ্ছে সফট ডিপ্লোমেসি এবং সেই জায়গাগুলো বাংলাদেশ ভালো করছে এবং এক ধরনের নির্ভরশীলতাও আমরা তৈরি করেছি বিশ্ব অর্থনীতির সঙ্গে। সেটি দেখেন হিউম্যান রিসোর্সের জায়গা থেকে আমরা খুব দক্ষ জনশক্তি পাঠাতে পারি না, আমাদের সেই সামর্থ্য এখনো হয়নি, কিন্তু আমাদের অদক্ষ শ্রমিকদের উপরও এক ধরনের নির্ভরশীলতা তৈরি হয়েছে মিডল ইস্টে অর্থনীতির এবং পরবর্তীতে মালয়েশিয়া সহ অন্য দেশগুলোতে, যেখান থেকে একটা আয় বাড়ছে। আমাদের দেশের সবচেয়ে কম বিনিয়োগকৃত শ্রমশক্তি বাংলাদেশের আয়ের সিংহভাগটি আমাদের দেশের জন্য নিয়ে আসছে। তারপরে আমাদের সামরিক বাহিনীর ব্যাপারেও দেখেন, আমাদের 80 দশকের পরে বিশ্ব বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা শান্তি বাহিনীতে সম্পৃক্ত হয়েছি। সো এই জায়গাতেও আমাদের একটা অবদান, ইতিবাচক অবদান আমরা যুক্ত করবার ক্ষেত্রে তৈরি করতে পেরেছি। আরেকটি জায়গায় আমরা তৈরি করতে পেরেছি নিজেদের নলেজ হেগেমনি এবং প্র্যাকটিক্যালিটির জায়গা থেকে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে। আমাদের দেশ পুনর্গঠনের পরে এনজিওদের একটা রোল প্রয়োজন ছিল, কিন্তু সেটাও একটা ইনস্টিটিউশনালাইজেশনের মধ্য দিয়ে একটা জায়গায় গেছে। সেক্ষেত্রে সমালোচনা যাই থাকুক না কেন, তার বাইরে আরেকটি বড় ধরনের জায়গাও আমরা তৈরি করতে পেরেছি রাজনীতির জায়গা থেকে। এই সব কিছু ছাপিয়ে বাংলাদেশের হোল ব্র্যান্ডিংটা কি? বাংলাদেশ হচ্ছে একটা মধ্যপন্থার দেশ। কারণ আমরা ধর্মীয় পরিচয় ইসলাম নিয়েও আমরা কিন্তু গণতন্ত্রের প্রশ্নে জাতি হিসাবেই অসম্ভবভাবে এঙ্গেজ হয়ে। এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে যে বিষয়টা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে যে এই যে বিদেশিদের কূটনৈতিক তৎপরতার উপর আমাদের একটা প্রত্যাশা বা এইটাকে ঘিরে আমাদের একটা আশঙ্কা, এইটাকে আপনি কিভাবে বিবেচনা করেন বা কিভাবে মূল্যায়ন করেন যদি একটু এই পর্যায়ে একটু সংক্ষেপে বলতেন। এই জায়গাটা যে তৈরি করে নিলাম সেটার সঙ্গে আপনি সম্পৃক্ত করতে পারেন যে বিশ্ব বাস্তবতায় আমরা কিন্তু এখন আমার প্রতিবেশীর সঙ্গে সহ দূরবর্তীর সঙ্গে সম্পৃক্ত। আপনি আমাদের ইন্টারন্যাশনালি যে সম্পর্ক সেটার যদি ফেজ ধরেন, সাউথ এশিয়া, দেন এশিয়া, দেন গ্লোবাল। এখন যেটা শামীম তুল্য, জঙ্গিবাদের এজেন্ডাটা এই সব জায়গায় কিন্তু খুব যুক্ত এবং তার মূল কারণ হচ্ছে বাজার। আমাদের বাজার সম্পর্কের কারণে প্রত্যেকেই কিন্তু একটা নিরাপত্তার জায়গা বাংলাদেশের ক্ষেত্রে খোঁজে। আপনি গার্মেন্টসের ক্ষেত্রেই ধরেন, আমরা গার্মেন্টস ইস্যুতে গ্লোবালি আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু এই বিষয়ে একটু জানতে চাইছিলাম যে কূটনৈতিক তৎপরতায় তাদের যে নিশ্চিতভাবেই তাদের বাজার, তাদের নিজস্ব স্বার্থে, অর্থনীতির স্বার্থে, ভবিষ্যতের সাথে যেটা লং টার্ম গোল বললো, সেই জায়গা থেকে বাংলাদেশের প্রশ্নটি ওতপ্রোতভাবে যুক্ত। বাংলাদেশ এখন পর্যন্ত তাদের ভূমিকাকে আপনি এই পর্যায়ে, আমরা যদি গত 2 বছরে তাদের ভূমিকাকে আপনি সফল বলবেন না ব্যর্থ বলবেন? আমি এইভাবে প্রশ্নটিকে করাটিকেই সঠিক বলে মনে করি না। আমি যেটি মনে করি এখানেই আমাদের দেখার দৃষ্টির ভুল। আপনার আয়নায় প্রতিবিম্ব হবে কি এটা উল্টোভাবে না শুদ্ধভাবে, যেটি শামীম সঠিকভাবেই ধরেছে যে তাদের একটা লং টার্ম পার্সপেক্টিভস থাকে এবং শর্ট টার্ম পার্সপেক্টিভও থাকে। সুতরাং সেই জায়গায় তাদের আচরণে আমাদের হয়তো
কমিউনিকেশনের ক্ষেত্রে ভাবি যে তারা খুব স্পেসিফিক সুনির্দিষ্ট ইস্যুতে তারা করছে, কিন্তু তাদের লং টার্ম জিনিসটা হচ্ছে যে এখানে যদি একটা আনস্টেবিলিটি তৈরি হয়, এখানে মার্কেট যদি ঠিক মতন অপারেট না করতে পারে, তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। কোন অর্থে আপনি দেখেন, আচ্ছা খন্দকার সাখাওয়াত আলী, আমি একটু পরে আসছি আবার আপনার কাছে। আমি আপনাকে যদি শুধু স্মরণ করে দিতে চাই, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন, অনেকভাবে বলেছেন, সর্বশেষ একটি ইয়েতেও বলেছেন যে তাদের জমায়েতেও বলেছেন যে সবার নর্মস ঠিক করে চলা উচিত, এবং বিভিন্ন রকম সদুপদেশ দিয়েছেন। এটি কেন দিয়েছেন বা এই ব্যাপারে কেন আসছেন আমরা একটু আসছি। আমি একটু জোনায়েদ স্যারকে আপনার কাছে আসতে চাই যে আমরা মানে তেল, গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ বন্দর, পরিবেশ রক্ষায় আপনারা উচ্চ কণ্ঠ, সেটা আমরা সবসময় দেখি, কিন্তু সহিংস রাজনীতিতে সেটা সরকারের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে মানুষ আক্রান্ত, জীবনযাত্রা অচল হওয়ার পথে সাধারণ মানুষের পক্ষ হয়ে আপনাদেরকে আমরা সেইভাবে সরব হতে দেখি না কেন, এবং সেই সঙ্গে যদি বিদেশি কূটনৈতিক তৎপরতা প্রসঙ্গটাও আসে, আপনাদের বিশ্লেষণটা একটু শুনতে চাই জনাব জোনায়েদ স্যারকে। আচ্ছা, প্রথমে সংক্ষেপে কয়েকটি কথা বলি। মানে আসলে আমাদের দেশে যারা শাসন ক্ষমতায় যান, পালাক্রমে যাচ্ছেন, এবং বিশেষত 90-এর পরে আমরা 22 বছর ধরে দুটো দল এবং নেতৃত্বে তাদের দুটো জোটকে দেখতে পাচ্ছি। একবার করে তারা ক্ষমতায় আসছেন, এবং তারা ক্ষমতায় এসেই ক্ষমতার হাত বদল কিভাবে হবে এই নিয়ে প্রত্যেকবারই নির্বাচনের সময় এসে কোনো না কোনো সংকট তারা সৃষ্টি করছেন, এবং এই সংকট আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি, যদিও সংকটের চরিত্রটা পুরনো। এবং এই তাদের সংকটের মানে ফলাফল হিসেবে দেখতে পাচ্ছি যে তারা নিজেদের ক্ষমতায় থাকা অথবা ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনৈতিক আন্দোলনের কথা তারা বলেন, সেই আন্দোলনের ফলাফল হিসেবে আমরা সাধারণ মানুষের জীবন ভয়াবহভাবে একটা দুর্বিষহ অবস্থার মধ্যে দেখতে পাই। তারা নানানভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা মৃত্যুর মুখোমুখি হন, আগুনে পুড়েন। এই পরিস্থিতিটা আমাদের দেশের বাস্তবতাটাকে প্রকাশ করছে যে কিভাবে সাধারণ মানুষ আজকে এই দুই জোট, দুই দলের রাজনীতির শিকারে পরিণত হচ্ছেন। এবং আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারিনি, এটা দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। এগুলোকে এখন রেটরিক মনে হবে, কিন্তু এটা তো বাস্তবতা ছিল 1971 সালে। এবং সেই বাস্তবতার মধ্য দিয়ে যে রাষ্ট্রটা উত্থিত হয়েছে, খুব কম দেশের অভিজ্ঞতা এরকম আছে, তা সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, যে কারণে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি। সেই জায়গাটুকু কিন্তু তৈরি হয়নি। তৈরি না হওয়ার ব্যাপারটা চলছে এখন পর্যন্ত, 42 বছর ধরে চলছে। এবং তার কারণ কি সে বিষয়ে আমি পরে আলোচনায় যাব। তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের মৃত্যু, সাধারণ মানুষের নানান রকম অসহায় অবস্থা, তাদের হাহাকার। এবং এর জন্য আমরা সোচ্চার, আমাদের যতটা কণ্ঠ আছে সবটা মিলে আমরা সোচ্চার হওয়ার চেষ্টা করছি যে এই দুই জোটের রাজনীতির কাছে আজকে বাংলাদেশের 95% মানুষ নিরাপদ নয়, এবং তাদের স্বার্থ বর্তমান এবং ভবিষ্যৎ সেটাও নিরাপদ নয়। দেখুন দেশের মানুষের কি অবস্থা সেটা তো আমরা জানি। দেশের যে অস্তিত্ব এবং সার্বভৌমত্ব, তার যে মর্যাদা, সেটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে না হবে, এটা ঠিক হচ্ছে দিল্লিতে, এটা ঠিক হচ্ছে ওয়াশিংটনে, এবং এটা আর কোনো গোপন ব্যাপার নয়। এই বিষয়গুলো আমরা বলে আসতাম যে আমাদের দেশে বিদেশি শক্তির নিয়ন্ত্রণ আছে। কিন্তু আমি কথাটা একটু শেষ করি, একজন রাষ্ট্রদূত দিল্লি সফর করতে যাওয়া মানেই তো রাষ্ট্রের ভবিষ্যৎ দিল্লিতে বসে ঠিক হওয়া না। এটা একটু অতি সরলীকরণ না, অতি সরলীকরণ হচ্ছে না। কারণ আপনি গত কয়েকদিনে যদি পত্রপত্রিকা দেখেন, এবং আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা যেভাবে দিল্লি ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছেন, যেভাবে আপনি নিজেই প্রশ্ন শুরু করেছেন যে তারা যতটা নিজেদের ক্ষমতার উপরে এই সমাধান চাইছেন, তারা অনেক বেশি বিদেশি দূতাবাসগুলোর কাছে যাচ্ছেন। তারা কি ফর্মুলা দিবেন, তারা কোন দিকে কার পক্ষ অবস্থান নেবেন, তার উপরেই তারা প্রত্যেকের কনফিডেন্স নির্ভর করছে। একদল কনফিডেন্স ফিরে পাচ্ছে। আপনার কাছে আমি ফিরে আসবো, আপনার কাছে ফিরে আসবো। আমি একটা বিরতি নিয়ে এই জায়গায় ফিরে আসি। আপনি এই জায়গাটা বলছিলেন, আপনি এখান থেকে আবার শুরু করবেন যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমরা আসলে কোন জায়গায় এসে এখন পৌঁছেছি, আমাদের বিভিন্ন সিদ্ধান্ত দেশের বাইরে হচ্ছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব জুনায়েদ সাকি, আমাদের বিদেশের উপর নির্ভরশীলতা প্রসঙ্গে আপনি বলছিলেন, বা বিদেশিদের নির্ভরশীলতা, যেটা বলছিলাম যে আজকে এটা খুবই স্পষ্টভাবে আমার মনে হয় যে কথাগুলো আমরা বলতাম যে আমাদের দেশে বিদেশি রাষ্ট্রগুলো তাদের প্রভুত্ব করে, এবং আমাদের শাসক দলগুলো তাদের উপর নির্ভরশীল কিংবা তাদের কৃপা প্রার্থী। সোজা কথায় এই কথাটা এখন পরিষ্কার করেই বলতে হবে। আজকে এটা এখন সবাই দেখছেন যে দুই প্রধান জোট কে কার কত বেশি সমর্থন পাচ্ছেন, তার উপর তাদের কনফিডেন্স, মানে
আন্দোলনে এমনকি কনফিডেন্স তারা মানে সেটার উপরে তাদের নির্ভর করছে। বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ ভারত শক্তিশালী দেশ, তাদের এখানে বড় একটা প্রভাব আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিকভাবে তারা মাতব্বরি করে, তাদের একটা বড় প্রভাব এখানে আছে এবং এই প্রভাবের আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি। এখন এই যে বাংলাদেশের সার্বভৌমত্বর মানে চ্যাম্পিয়ন কিন্তু দুই দলই, একদল মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের দাবি করেন, আরেক দল স্বাধীনতার ঘোষক বলে তারাও স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে দাবি করেন। কিন্তু বাংলাদেশে তারা যখন ক্ষমতায় থাকার বিষয় মনে করেন, জনগণের উপরে কিন্তু তারা প্রধানত নির্ভর করেন না। তারা মনে করেন ভারত যদি তাদের সাথে থাকে তাহলে তারা অবশ্যই ক্ষমতায় থাকতে পারবেন। তারা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের সমর্থন করে অবশ্যই তারা তাদের ক্ষমতায় থাকতে পারবেন। আমরা জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা রক্ষা করব কিনা? হ্যাঁ, আমরা জানি যে বিশ্বায়িত পৃথিবী এবং বাংলাদেশ এই বিশ্বায়িত পৃথিবীর বাইরে অবস্থান করতে পারবে না, কিন্তু বাংলাদেশের স্বার্থটা কি এবং বিশ্বের সাথে বাংলাদেশ কি স্বার্থের ভিত্তিতে সম্পর্কিত হবে এটা আমরা কিভাবে নির্ধারণ করব? এখন কয়েকটা কথা বলি। বাংলাদেশের বাস্তবতাটা এই যে এখানে যে প্রাকৃতিক সম্পদ আছে, এখানে যে সস্তা শ্রম আছে, এখানে যে বিরাট জনশক্তি আছে, এখানে যে একটা বড় বাজার তৈরি হওয়া সম্ভব, এই সবকিছু কিন্তু আমাদের জন্য আমাদের শক্তির ব্যাপার। এবং এগুলোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারত কিংবা অন্যান্য দেশ, চীন বলেন কিংবা ইউরোপ বলেন কিংবা অন্য দেশ যে কোনো কথা বলেন, এমনকি ক্ষুদ্র পাকিস্তানও এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই সবগুলো দেশই আমাদের দেশে যে তাদের নিজেদের স্বার্থে আসে, আমরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারি না এবং সেটা বাংলাদেশের জনগণের কারণে নয়, এটা বাংলাদেশের শাসক দলগুলোর কারণে। সাকিব ভাই যেটা বললেন, আমি আপনার কাছে, আপনি নিশ্চয়ই নোট নিয়েছেন, আমি শুধু বলতে চাই যে পারসেপশন ইজ রিয়েলিটি যদি হয়, যদি আমরা ধরে নেই যে পারসেপশনই রিয়েলিটি, তাহলে মানে আমরা মানে ওদেরকে যে খুব গুরুত্বপূর্ণ মনে করি বিদেশি শক্তিদের, সেটাকে আসলে গুরুত্বপূর্ণ বলে গুরুত্বপূর্ণ মনে করি না, এটা একটা পারসেপশন। আপনি যদি এই এখন যে রাজনৈতিক সংকট আছে, যদি এরকম সংকটের আগেও দেখা গেছে বেশ কয়েকবার, হয়তো এখন আরো নতুন কিছু মাত্রা আছে যুদ্ধাপরাধের বিচার বা যেগুলো আগে ছিল না, আমার কাছে পুরো বিষয়টা এরকম মনে হয় যে অত্যন্ত রোমান্টিক ভাবে অবিবেচনা প্রসূত। এই কারণেই রোমান্টিক ভাবে অবিবেচনা প্রসূত যে এই যে শক্তিগুলোর উপর আমরা নির্ভর করে আমাদের রাজনৈতিক টিআরপি বাড়াতে চাই, তারা আবারও আমি বলছি, তারা শুধুমাত্র আমার এই সংকটের জন্য বসে নাই বা এটা সমাধানের জন্য তারা বসে নাই। তাদের একটা দীর্ঘ মেয়াদী একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাগুলো সাধারণত দেখা যায় যে এর আগে তো শক্তি ছিল ভারত আর যুক্তরাষ্ট্র, এখন তার সাথে চীনও যোগ হয়েছে। এবং লক্ষ্য রাখতে হবে চীন কিন্তু সচরাচর এইভাবে কথা বলে না, তার কূটনীতির রীতিটাই ভিন্ন, তার দেশের শাসনতান্ত্রিক গঠনটাও ভিন্ন। কিন্তু এখন তিন শক্তিরই সাধারণ একটা উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু তাদের বলার প্রেক্ষাপটগুলো ভিন্ন। এখন মূল কথায় যদি চলে আসে, সেটা হলো যে আমাদের এই সমস্যা সমাধানে এই নির্ভরশীলতা তেমন কোনো কাজে আসবে না। এটা অতীতেও কাজে আসেনি, এখনো তেমন কোনো কাজে আসবে না। আমাদের যদি যুদ্ধাপরাধের ইস্যুজ এবং এই বিচার প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হয়ে থাকে, তাহলে এটার সমাধান কিভাবে হবে সেই সমাধান আমাদেরকেই করতে হবে, প্রধান দুটো রাজনৈতিক দলকে করতে হবে। আপনি যদি যুক্তরাষ্ট্রের এই পর্যন্ত, আমি যুক্তরাষ্ট্রের বলতে এই অর্থে বলছি তার কূটনৈতিক সহ তাদের সামগ্রিক বক্তব্য যদি দেখেন, তাহলে একটা কথাই বলা যায়, তারা চাচ্ছে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন। আর ভারতের যদি সমস্ত বক্তব্যগুলোকে আপনি সামারি করেন, তাহলে আমি দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে যে সে একটা নির্বাচিত সরকারকে এখানে দেখতে চায়, সাংবিধানিকভাবে যাতে ক্ষমতার হস্তান্তর হয়। দুটো কথাই কিন্তু যথেষ্ট বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। যুক্তরাষ্ট্রের কথা আর ভারতের কথার মধ্যে একটা তফাৎ দেখছেন তাত্ত্বিকরা, সেটা এরকম যে যুক্তরাষ্ট্র সংবিধানের কথা বলছে না, সব দলের কথা বলছে, সংবিধানের কথা বলছে না, ভারত আবার সংবিধানের কথা বলছে, পদ্ধতিগত ভারতের কথাটা আবার একটু সরকারের সাথে মিলে, যুক্তরাষ্ট্রের কথাটা আবার একটু। এখন কথা হলো যে আমাদের এই বক্তব্যগুলো যখন গ্রহণ করেছে, এটা একটু হয়তো লোটনে কথাটা বলি, তবে এরকম হবে যে কোনো ক্ষমতাধর দেশের রাষ্ট্রদূত যখন মৎস্য খামার উদ্বোধন করতে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দেন, সেটার যে গুরুত্ব, আর তিনি যখন তার প্রেস রিলিজে গুরুত্ব দেন, দুটো গুরুত্বকে আমরা মাঝে মধ্যে এক করে ফেলি। এই দুটো বিষয় মোটেই এক না। কোনো ক্ষেত্রে রাষ্ট্রদূত বৃন্দ তার নিজস্ব ইমেজ বিল্ড আপের জন্য বেশ কিছু চটকদার কথা বলেন, এটা শুধু আমাদের দেশে। কারণ আমরা কি মনে করি পৃথিবীর বিচ্ছিন্ন একটা দেশ? আমরা পৃথিবীর সব দেশেই উন্নত দেশের কূটনীতিকরা এই ধরনের দু একটা কথা বলার চেষ্টা করে। এখানে মিডিয়ার প্ল্যাটফর্মটা বড়, কোনো জায়গায় মিডিয়া প্ল্যাটফর্মটা ছোট বা মিডিয়ার ফোকাস। কিন্তু বাস্তব কথাটা হলো যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাতেই থাকি বা এখন ক্রমবর্ধিষ্ণু ভারতের কথাতে থাকে, দুটো দেশেরই আমি মনে করি সে পুরনো আন্তর্জাতিক সম্পর্কের কথা বলতে হবে যে তার ন্যাশনাল ইন্টারেস্ট যেখানে সবচেয়ে বেশি সার্ভ হবে, সেখানে সবচেয়ে বেশি কাজে লাগবে, সেই লাইনে সেই পথে সে হাঁটবে, এটাই সবচেয়ে স্বাভাবিক। এখন বাংলাদেশের এই যে আউটস্ট্যান্ডিং ইস্যুসগুলো আছে, সেটা নিরসনের ক্ষেত্রে এখানে জনমত কোন দিকে যায়, আমি মনে করি বড় শক্তিগুলো তখন সেদিকেই ঘুরবে।
এবং এরকম কোন ফর্মুলা নিয়ে এই মুহূর্তে অন্তত আমার কাছে মনে হয় না যে তারা আসবে। জনমতটা তারা কিভাবে বোঝে? দেখেন প্রত্যেক দেশে জনমত যাচাইয়ের বিভিন্ন রকম পদ্ধতি তাদের আছে। আমাদের জনমতগুলি তারা আমাদের কিভাবে বোঝে? জনমত আমরা যেভাবে বুঝতে পারি, তাদেরও জনমত যাচাইয়ের বিভিন্ন মেকানিজম আছে। আমাদের জনমতগুলি আমরা যেভাবে বুঝতে পারি, আমাদের প্রধান রাজনৈতিক দলগুলিও কি সেভাবেই বোঝে, নাকি তাদের বোঝার ব্যাপারটা আলাদা? এটা আমি একটু খন্দকার সাখাওয়াত আলীকে কাছে জানতে চাই যে আমাদের জনমতটা কে বোঝে। আমি আপনার কাছে আরো একটু স্পেসিফিকলি জানতে চাই যে আমাদের দর্শকরা জানতে চাইছেন যে আমরা দেখছি বেশি দুই দল ছাড়া বেশিরভাগ মানুষদের আমরা এখন দেখতে পাচ্ছি এটা সালিশকারীর ভূমিকায়, মনে হয় যে সকল সমঝোতার চাবি এই দুই দলের কাছেই আছে। এমনকি বাম দল, বাম মোর্চাও আসলে এক ধরনের সালিশকারী ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। তারা বলছেন যে আপনারা আলোচনায় বসুন, সংলাপে বসুন, সংলাপ করুন। মানে এইটার কারণ কি হিসাবে আপনি বিশ্লেষণ করেন? আপনি দেখেন যে আমরা তো বলছি আমরা ওভারওয়েটেড করেছি আমাদের লিডারদের, ন্যাশনাল লিডারদের আইকনস গুলোকে। এবং আপনি দেখবেন আজকে প্রথম আলোতে দুই দলের দুটো পজিশন অ্যানালাইসিস করা হয়েছে। একজন 86 টা আছেন, একজন 96 আছেন। 96 এর জাস্ট অপোজিট রোলেই তারা নিজেদের ভূমিকায় আছেন। এই জায়গাতে একটি কথা খুব স্পষ্ট করে বলার সুযোগ আছে এখানে, সেটি কারণ হচ্ছে যে আমাদের পলিটিক্যাল সিস্টেমের যে ডেভেলপ করা, সেটা আমরা আসলে ধারাবাহিকভাবে না যেতে পারার কারণে আমরা এক ধরনের অ্যাডভোকিজমের মধ্য দিয়ে যাচ্ছি। আপনি দেখেন 2005 থেকে শুরু করে 2006 একই ধরনের সমস্যায় কিন্তু আমরা ছিলাম, কিন্তু আমরা এক ধরনের সিস্টেম ডেভেলপ করেছিলাম, যেটা হচ্ছে যে ছবিযুক্ত ভোটার কার্ড। আওয়ামী লীগ সেখানে কতগুলো সংস্কারের জায়গা বাধ্য করেছিল বিএনপিকে, কিন্তু এই হোল বিএনপির জায়গা থেকে যে জায়গাটা আমি সবচেয়ে বড় দুর্বলতা দেখি, যে নির্বাচন কমিশনটাকে যে শক্তিশালী করা বা যতটুকু শক্তিশালী হয়েছিল সেটিকে ধরে রেখে আরো আগানো, সেই জায়গাটা কিন্তু আমরা লক্ষণগুলো দেখছি না। এবং এই পরিপ্রেক্ষিতেই আমি টেনে আনতে চাই আমাদের, মানে এটা বিএনপির দুর্বলতা কেন হবে? এই 5 বছর তো ক্ষমতা থাকলো আওয়ামী লীগ। না, সেটা হচ্ছে যে প্রেশার গ্রুপস হিসেবে আপনি দেখেন, আপনি যখন বাইরে থাকছেন আপনাকে কিন্তু প্রেশার করে সিস্টেম ডেভেলপ করে কিন্তু আওয়ামী লীগ গতবার মানে যারা করবে তারা করবে না, প্রেশার গ্রুপ প্রেশার দিয়ে করবে। নিশ্চিতভাবেই আপনি তো পলিটিক্যাল ডেভেলপমেন্টে একটা উইন্ডোজ না, এরা করেনি, সুতরাং করেনি বলে এদের বাধ্য করাটাও তো মানে আমাদের বিরোধী দলের কাজ। করেনি যারা, তাদেরকে দোষ দিবেন না? নিশ্চিতভাবেই আমি তো পলিটিক্যাল সিস্টেমের কথা বলছি, কোনো পক্ষের জায়গা তো আমার একাডেমিক হিসেবে নেই, যেটি চমৎকারভাবে ও বলেছে, কিন্তু এটা তো রেটরিক্স লেভেলে রাখলে হবে না। আমরা একটা অ্যাডহক সিস্টেমকে কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে রেখেছিলাম, কিন্তু এটাকেই আমরা বারবার এমন জায়গাতে নিয়ে যাচ্ছি যেটা হোল ডেমোক্রেসিকে স্পয়েল করে দিতে পারে। এবং যেই জায়গাটা শামীম তুলেছে, আমরা 2006 এর পরে একটা মানে আরো বেশি সংকটের জায়গা আরেকটি যুক্ত হয়েছে, সেটি হচ্ছে 2008-এ যুদ্ধ অপরাধী ব্যাপারটা কিন্তু পিপল ম্যান্ডেট নিয়েই করা হয়েছে। তার মধ্যে অনেক ধরনের কথা বলার সুযোগ আছে, সেই সময় আমাদের এখানে নেই, কিন্তু এটি মানুষেরই সমর্থনে হয়েছে। এবং সেটি যখন হচ্ছে, সেটা চ্যালেঞ্জ হচ্ছে দেশীয়ভাবে যারা এটাকে মেনে নিতে পারে না, বেনিফিশিয়ারি যারা, এবং বিরোধী দলও তার সঙ্গে যুক্ত হয়েছে, নতুন মাত্রায় সংকটকে আরো ঘনীভূত করেছে। এবং গ্লোবাল পার্সপেক্টিভ থেকেও এই এজেন্ডাটি আছে। এই জায়গাতে আমি বলতে চাই যে আপনি রিসেন্টলি যে আলোচনাটাগুলো আমরা করলাম, এটা একটা সামারি কিন্তু আমরা পেয়েছি, সেটা মার্কিন অ্যাম্বাসেডারের কাছ থেকে। সে প্রথমে ইন্ডিয়াতে গেছে, চায়না যাওয়ারও কথা ছিল, কিন্তু তারপরে সে ইউএসএ তার সেন্টারে গেছে। অর্থাৎ এক ধরনের তারা কিন্তু স্টাডি করেছে উইদিন দেমসেলফ কেন এটা করলো, এবং তারপরে কিন্তু সে ওয়াশিংটনে বসেই বাংলাদেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে একটা মন্তব্য করেছে। আমার প্রশ্নটা ছিল, আমি বাধা দেবেন না, এই জায়গাটা পরিষ্কার করতে দিন। উনি সামারি করেছেন যে ভারত বাংলাদেশের ব্যাপারে ইউএস এবং ভারতের অবস্থানটি এক, স্বার্থের ব্যাপারটি এই জায়গা থেকেই লং টার্ম এবং শর্ট টার্মের আমাদের গ্লোবাল এই অ্যাক্টরসদের ব্যাপারটি দেখতে হবে। এর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে চায়না, নতুন একটি, এবং চায়না, এবং এটির আমি মনে করি টোটাল ব্যাপারটা হচ্ছে আঞ্চলিক অর্থনীতির জায়গা থেকে আমাদের। আমি এ কারণে একটি কথা বলতে চাই, এরকম টক শোর কিন্তু একটা এজেন্ডা হতে পারে, আপনি দৈনন্দিনতার ব্যাখ্যা, আরেকটি অবস্থান হতে পারে আমাদের স্ট্র্যাটেজিক্যালি ডিসকাশন। আমি মনে করি ইট ইজ আওয়ার পার্ট অফ লিমিটেশনস। আমরা জ্ঞান রাজনীতির এই জায়গাটাকে যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ করতে পারছি না, কারণ আমরাও কিন্তু একটা পার্ট এই আঞ্চলিক অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে। এবং যে সফট ডিপ্লোমেসির কথা আমি বলছিলাম, এখানে শক্তির বিষয়টা থাকবে, এটা একটা মুক্ত অর্থনীতির জায়গা,
সেখানে নিজেকে প্রধান মানে নিজের জায়গাটা করে নিতে হবে জ্ঞানগত অবস্থান থেকে। এই যে নলেজ রাজনীতির যে জায়গাটা, সেটা আমাদের চর্চা হচ্ছে না। আমাদের ভারতের খন্দকার সাখাওয়াত আলী, চায়নার প্রশ্নে, খন্দকার সাখাওয়াত আলী, US এর আমি আপনাকে প্রশ্নে। আসলে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে প্রশ্নটি, সেই প্রশ্নটির উত্তর অবশ্য আমার একটি বিরতির পরে এটি নিতে হবে। তার আগে আমি ডক্টর এস কবির, তিনি আপনাদের তিনজনের উদ্দেশ্যে একটি কথা বলেছেন যে এই মুহূর্তে যদি সেনাবাহিনী ক্ষমতায় আসে তাহলে জনগণ তাকে স্বাগত জানাবে কিনা, মানে এর পরিণতি আসলে কি হওয়া উচিত, একটি প্রশ্ন আসছে। সাকিব ভাই, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে আমি জানতে চাওয়ার বিরতি কি দিদি? হ্যাঁ, বিরতির থেকে ফিরে আসি, তারপরে আপনাদের কাছ থেকে এটা জানতে চাইবো যে আসলে এটা একজনের প্রশ্ন, অনেকের মনেই নিশ্চয়ই এরকম প্রশ্ন আছে, এরকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। আমরা বিরতি থেকে ফিরি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে আমি অন্য প্রশ্ন নিয়ে আসবো। চট করে আপনাদের তিনজনের কাছে যে প্রশ্নটা আমাদের দর্শক করেছেন, কোনো অসাংবিধানিক শক্তি ক্ষমতা আসলে জনগণ তা মেনে নেবে কিনা, উনি সামরিক সরকারের কথা বলছিলেন, ডক্টর এস কবির, একজন দর্শক আমাদের। না, মানে বাংলাদেশে এই প্রশ্নে আমি উত্তর একটু সামনে আসবো, তবে এই অসাংবিধানিক সরকার আসবে কি আসবে না এটা তো ডিপেন্ড করছে যে আসলে জনগণ স্বাগত জানাবে কিনা, আপনি জনগণের রাজনীতিবিদ হিসেবে যদি একটু বলেন। জনগণ আসলে অসাংবিধানিক সরকারকে স্বাগত জানানোর কথা না। আচ্ছা, কিন্তু অসাংবিধানিক সরকার কেন আসে বাংলাদেশে, না সেই প্রশ্নটি আবার আলাদা, সেই প্রশ্নটা আলাদা। আমি আপনার কাছে আসবো প্রশ্নটি, আমি এই প্রশ্নটির উত্তর আপনাদের তিনজনের কাছে একটু শুনতে চাইছি, কারণ দর্শক শুনতে চাইছেন। সাখাওয়াত ভাই, আপনি কি মনে করেন? আমি মনে করি অসাংবিধানিক বা সামরিক শক্তি আমাদের 20 বছর নয়, প্রায় 57 পর থেকে 48 থেকে আজকের দিন অবধি আমাদের সাধারণ মানুষ ডেমোক্রেসির মধ্য দিয়েই তার প্রত্যাশার জায়গাটা দেখতে পায়। বারবার হোঁচট খেয়েছি আমরা, তবে অসম্ভব ধরনের রেজিলিয়েন্স নেশন আমরা। So আমি মনে করি সময় বলে দেবে, আর ডেমোক্রেসি ইজ দি বেস্ট ফ্রেমওয়ার্ক ফর আস। মানে জনগণের জন্য গণতন্ত্রই সবচেয়ে ভালো। শামীম ভাই, আপনি কি মনে করেন? আমার বক্তব্য হলো যে জনগণের তো মোহভঙ্গ অনেকবারই ঘটেছে এই রাষ্ট্রের, এবং প্রতিবাদ প্রতিরোধ যা গড়ে তোলা সেটা তো জনগণের দিক থেকেই আসছে। আমার মনে হয় যে রাজনীতিবিদরা এগোনোর আগে থেকেই সে ঘটনাটা ঘটেছে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমি এমন কোনো অবস্থা দেখি না যে অসাংবিধানিক বা অগণতান্ত্রিক শক্তির চিন্তা এত আগাম ভাবে আমাদেরকে আমি প্রশ্নটি করি আপনাকে। আমি সাখাওয়াত ভাইয়ের কাছ থেকে জানতে চাইছিলাম যে সবাই মিলে আমরা শুধু দুই প্রধান রাজনৈতিক দলের বসার কথা বলছি, তাদের সংলাপের কথা বলছি, এবং আপনারা সহ আমরা সবাই সালিশকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছি, এর কারণ কি আপনি যদি একটু বিশ্লেষণ করেন? এই প্রশ্নে যাওয়ার আগে আপনার পুরনো প্রশ্নে আমি 1 মিনিট কথা বলে একটু শেষ করব। আমাদের দেশের শাসকরাই বাংলাদেশে এই যে বিদেশি শক্তির মানে যে প্রাধান্যটা সেটাকে টেনে নিয়ে আসেন। ধরুন দিল্লিতে আমরা যখন দেখলাম যে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত এবং সেখানকার ভারতের পররাষ্ট্র কর্মকর্তারা বসলেন, শেষে যে বিবৃতি আসলো আমরা দেখলাম যে সেখানে দুই পক্ষই বললেন বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতা চান। আমরা এই শান্তি এবং স্থিতিশীলতাকে কিভাবে পাঠ করব? ভারত বাংলাদেশকে তার অর্থনৈতিক স্বার্থ তো আছেই, কিন্তু একটা নিরাপত্তার ইস্যু হিসেবে দেখে, ফলে শান্তিকে কিন্তু আপনি অশান্তি হিসেবেও পাঠ করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থিতিশীলতার কথা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের যে প্রশ্নটা, এবং তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে কিন্তু দুনিয়াতে তারা তাদের সামরিক কর্তৃত্বকে তাদের নানানভাবে কায়েম করছেন, এবং বাংলাদেশে এই স্থিতিশীলতা কিন্তু অস্থিতিশীলতা হিসেবে আমরা পাঠ করতে পারি। ফলে তাদের নিজেদের অবস্থান থেকে, নিজেদের স্বার্থ সীমা থেকে বাংলাদেশে তারা নানান কিছু স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারে। আমরা বাংলাদেশের জনগণ, আমাদের দেশের রাজনৈতিক শক্তি বহির্বিশ্বের এই ধরনের নানান পরিকল্পনাকে কিভাবে মোকাবেলা করব, তার জন্য আমাদের যে জাতীয় সক্ষমতা দরকার, আমাদের যে জনগণের প্রতি দেশের প্রতি কমিটেড শাসক দরকার, সেই শাসকদেরকে আমরা পাচ্ছি না। আপনি দেখুন, আপনি যদি প্রসঙ্গটাতে আসতেন, আপনারা কেন সালিশকারী ভূমিকা অবতীর্ণ হচ্ছেন? আমরা সালিশকারী ভূমিকা আপনারা বারবার বলছেন যে দুই নেত্রী সংলাপ দরকার, সংলাপটাই আপনাদের একমাত্র কাঙ্ক্ষিত বিষয়, কেন? মানে আমি আবারও বলছি যে এই কথাটার অন্তত আমরা আমাদের দল থেকে এবং আমাদের মোর্চা, গণতান্ত্রিক বাম মোর্চা থেকে আমরা কিন্তু বারবার বলেছি যে এই দুই নেত্রীর এবং বিশেষত দুই দলের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক যে তৎপরতা এবং রাষ্ট্র ক্ষমতাটাকে কাজে লাগিয়ে চুরি দুর্নীতি লুণ্ঠনের যে তৎপরতা, এর ফলেই বাংলাদেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তারাই রাজনৈতিক সংকটের জন্য দায়ী। তাদের কাছে হাত ধরে আপনারা সমঝোতা করুন, এইটা বাংলাদেশের জন্য কোনো সমাধান নয়। কেননা আমি একটু শেষ করি, বর্তমান সরকার তারা 1995 সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে আন্দোলন করেছিল।
জি, আমরা তারাই সেই আজকে- ইতিহাসগুলো জানি। আজকে জি। আবার একটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন এক বিশেষ ধরনের দলীয় সরকার তার আনলো। মানে আপনারা মনে করছেন যে আপনারা সালিশকারী ভূমিকা অবতীর্ণ হচ্ছে না। আমি এটাতে জনাব শামীম রেজা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় যে আমরা সবাই মিলেই তো মানে শুধু চাচ্ছি যে দুই নেত্রী বসুক, আলোচনা হোক, সংলাপ করুক, এবং সংলাপের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাক। আপনি কিভাবে এটা বিশ্লেষণ করেন? এটা ছাড়া আর তো কোনো উপায় নেই, কারণ এটা ছাড়া যদি আপনি অন্য উপায় খুঁজতে চান তাহলে ওই দর্শক যে ধরনের প্রশ্ন করেছেন ওই ধরনের প্রশ্ন আসতে থাকবে। মানে আমরা বিষয়টা এতটাই হচ্ছে যে সমঝোতার চাবি এতটাই ওনাদের কাছে। আমরা এমন হচ্ছে যে যারা এমনকি মধ্যবর্তী পর্যায়েও কথা বলছেন, মানে তাদেরকেও আমরা মনে করছি এরাও বোধহয় ক্ষমতা লিপ্সু, এরাও মনে হয় ক্ষমতার কোনো একটা গন্ধ খুঁজছেন। পরিস্থিতিটা এই পর্যায়ে চলে গেছে। এখন এই চাওয়ার বাইরে তো আর কোনো কিছু নেই। জনগণ মনে করছে যে ঠিক আছে, একটা যদি ঐক্যমতে পৌঁছাতে পারে সমাধান হবে। রাজনৈতিক দলগুলো তাই মনে করছে, এবং বাম সংগঠনগুলো যারা যারা গেছেন তারাও মনে করছে ঠিক আছে, দুই পক্ষের সাথে আলাপ করি। বণিক সমিতি তাই মনে করছে, প্রত্যেকে তাই মনে করছে। এখন প্রশ্ন হলো যে কোনো আপনার এই ধরনের পরিস্থিতিতে তো আর এর বাইরে বিকল্পতার কোনো কিছু থাকে না। প্রশ্নটা হলো যে এটা কার কথাই আসলে বেড়ালের গলায় ঘন্টা বাঁধা যাবে, এবং কে আসলে সঠিক জায়গাতে যাবেন। যে প্রসঙ্গেই আপনি আলাপ করছিলেন যে বিদেশি শক্তির গুলো, আসলে ঘুরে ফিরে ওই সালিশের প্রসঙ্গে আসছে না, সেইটার প্রসঙ্গে আমি বারবার আসতে চাইছিলাম এই কারণে যে তাদের দুইজনের সমঝোতাই যদি সবচেয়ে বড় দুই দলের সমঝোতা যদি সবচেয়ে বড় হয়ে দেখা দেয়, আজকে যদি কোনো একটা সমাধান কোনো জায়গা থেকে আসে, তখন আরেকটি বড় দল যদি বলে আমি নির্বাচনে যাব না, তাইলেও কি আবার এই ধরনের অচল অবস্থা সৃষ্টি হবে? না, ঘুরে ফিরে তো সেই একই কথা দাঁড়ালো যে সমাধানটা আমাদের বড় দুটো জোটকেই করতে হবে। এবং বড় দুটো জোট এর আগেও তো আপনি বললেন যে এর আগেও তো বাইরের লোক আসছে, এর আগেও কমনওয়েলথের লোক আসছে, যে বহু জায়গায় আমাদের দেন দরবার করার চেষ্টা করেছে, কিন্তু আমরা কি সে সমাধান মেনেছি? শেষ পর্যন্ত কিন্তু মারামারি পিটাপিটি করে আমাদের সমাধান আমাদেরকেই বের করতে হচ্ছে। এখন যে কারণে এবারও আমাদের কাছে মনে হচ্ছে যে সমাধানটা যদি আমরাই করতে পারতাম তাহলে ভালো হতো। আর এর সঙ্গে যে কূটনৈতিক তৎপরতা যোগ হয়েছে, খালেদ আমার একটা এখানে বলার বিষয় হলো, এই ধরনের তৎপরতা কি আগেও ছিল না? আপনি আগে দেখতে পেতেন না, আপনার হয়তো সেই যোগাযোগের উৎসগুলো ছিল না, আপনি পেতেন না, এটা ভিজিবল হতো না, আপনার কাছে মনে হতো বোধহয় কিছুই ঘটছে না। প্রত্যেকটি ক্ষমতাধর দেশ তথ্য প্রেরণ করে থাকে আমাদের সম্পর্কে, যে দেশে সে আছে সেই সম্পর্কে মতামত দিয়ে থাকে। সংকটকালে নির্বাচনের আগে এই ধরনের কাজগুলো অনেক সময় তাদের রুটিন ওয়ার্ক, মানে কূটনৈতিক তৎপরতাগুলি চলতে থাকে। আমি একটু এর মধ্যে একটু 1 মিনিটের জন্য একটু 1 মিনিট না সাকিব ভাই, আপনি যদি 20 সেকেন্ড জন্য বলেন, নাহলে আবার পরে আপনি বলেন। আমি একটু কথা সাখাত আলীর কাছে জানতে চাইবো যে আমাদের নিজেদের সমস্যা আমরা সমাধান করার ব্যাপারে আমাদের সক্ষমতা কতখানি, আপনি যদি আমি বা এই আপনি- জায়গাটাই বলতে চেয়েছিলাম। এই সক্ষমতার অভাবেই, যেটি জাতীয় সক্ষমতার কথা বলছে জ্ঞানগত জায়গা থেকে, এটার অভাবেই কিন্তু বারবার আমাদের এই হীনমন্যতা বোধের জায়গা থেকে এই উপরের দিকে এদের দিকে তাকিয়ে থাকার বিষয়টি লক্ষণীয়। এটা কিন্তু আন্তঃসম্পর্ক ভিত্তিক। যে জায়গা থেকে আমি আমার মূল আলোচনাটি আরম্ভ করেছিলাম, যে আমাদের এই অঞ্চলে একটা আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনা গড়ে উঠছে, সেটা হচ্ছে সাউথ এশিয়ান পার্সপেক্টিভ থেকে। আর একটু বড় পরিসরে যদি জানি, এশিয়াতে আমাদের হোল যে গ্লোবাল ইকোনমি, চায়না ইন্ডিয়া মিলে এবং আরও জাপান টাপান মিলে যে সাইজটা হবে, সেটা কিন্তু ভবিষ্যতে লিড করবে, এবং তার মধ্যে আমরা একটা বসে আছি। সো এই বিকাশের মধ্যে আমাদেরও কিন্তু একটা স্বাভাবিক বিকাশের সম্ভাবনা মধ্যে আমরা আছি, কিন্তু সেটার পূর্বশর্ত হচ্ছে একটা হাবস হিসেবে ডেলিবারেট করা নিজেকে। এবং এই জায়গাতে আমাদের পরস্পর নির্ভরশীলতার সম্পর্কটিও আছে। আমি এক এক করে যদি আসি, সাউথ এশিয়ান কন্টেক্সটে আপনি যদি ইন্ডিয়াকে দেখেন, তার যে 7 সিস্টারের যে উন্নয়নের ব্যাপারটা, সেখানে কিন্তু আমাদের একটি রোল রাখার সুযোগ আছে, এবং আমাদের বাজেটটাও তার জন্য ইম্পর্টেন্ট। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে প্রতিবেশী হিসেবে আমাদের এখানে যেটি শুরুতেই আমরা তুলেছিলাম, যে বিশ্ব বাস্তবতার পরিপ্রেক্ষিতে যে টেরোরিজম বা জঙ্গিবাদ, যেটা ইসলামের নাম করে যে পলিটিক্যাল ইসলামের যে অভ্যুদয়ের এখানে একটা বীজ আছে, এটা যদি আমরা নারিশ করতে থাকি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এবং তাদের নিরাপত্তার জায়গা থেকেও দে আর ভেরি মাচ কনসার্ন। আরেকটি জায়গা হচ্ছে ইউএসের জায়গা থেকে। আপনি দেখেন এই সরকারের আসার পর 2-3টে জায়গায় আমেরিকার সঙ্গে কিন্তু একটা এঙ্গেজমেন্ট হয়েছে গ্লোবাল পার্সপেক্টিভ থেকে। একটা হচ্ছে বার্ষিক নিরাপত্তা কৌশল, এটা খুব কম জাতির সঙ্গেই আমেরিকা করে। সো জিওপলিটিক্সের জায়গা থেকে উই আর ফ্ল্যাগ অ্যাজ এ ইম্পর্টেন্স স্মল নেশন, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে, সাকাত ভাই, আমাদের প্রশ্ন ছিল আমাদের সক্ষমতা আছে কি নাই। সেকেন্ড হচ্ছে, আমি সেই জায়গাটায় আসছি, ইউরোপিয়ান কমিশনও কিন্তু একটা খুব বড় জায়গা, বাজারের জায়গা থেকে সব জায়গা থেকে। আমি এই জায়গাটা খুব সবিনয় বলতে চাই যে এটা দুটো জায়গায় আমাদের ভবিষ্যতে মানে লিঙ্ক করাটা খুব জরুরি। একটা হচ্ছে যে অর্থনৈতিক জায়গায়, অর্থনৈতিক ডিপ্লোমেসির জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে ইকোনমিটা গড়ে উঠবে মধ্যবর্তী আয়ের, সেই জায়গাটা পরিষ্কার হয়ে
এটাকে ফ্যাসিলিটেট করার জন্য এই প্রত্যেকটা ডেস্কে আমাদের বিশেষজ্ঞ পর্যায়ের লোক দরকার। আপনি বলছেন যে বিশ্বকাপ পর্যায়ের এবং লোক হলে এটা এখানে সক্ষমতাটা এখানে রাজনীতির মধ্যে জি। এবং রাষ্ট্রের মধ্যে রাজনীতি ওরা এবং শুধু- আমাদের শিক্ষায়তনগুলোতে এই সক্ষমতার জায়গাটা বাড়ানো দরকার। না হলে আমরা যে জাতীয় বাড়ানো দরকার প্রত্যাশা- মানে কি? বাড়ানো দরকার মানে এই মুহূর্তে সক্ষমতা নাই। এই আমি মনে করি যথেষ্ট পরিমাণ নেই। আচ্ছা, না হলে আমরা- এই দেউলিয়ত্ব আমরা আমরা দেখতে আরেকটা পাবো না। বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি অতিথিদের সঙ্গে আলোচনা করতে হবে। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে সার্বিক বিষয় নিয়ে জানতে চাবো, আরো একটি বিষয় যোগ করে যে ভোট কমলো জোটের রাজনীতিতে, এরশাদের জাতীয় পার্টির চাহিদা গুরুত্ব সবই বাড়ছে, বাম রাজনৈতিক দল হিসেবে আপনি বিষয়টি কিভাবে বিশ্লেষণ করেন রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে? আচ্ছা, সময় নেই যেহেতু, ফলে আমি ছোট ছোট করে কয়েকটা বলি। আমি সাখাওয়াত ভাইয়ের সাথে একটু দ্বিমত করে, যদিও দ্বিমতটা কেন করছি সেটা এখন পুরো ব্যাখ্যা করা যাবে না। সেটা হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত সহ বিদেশি শক্তিগুলোর পরিকল্পনা, তাদের পলিসি অনুযায়ী বাংলাদেশের মধ্য আয়ের দেশ হয়ে যাবে, এটা আমি মনে করি না। বরং বাংলাদেশের একটা জাতীয় পরিকল্পনা থাকা দরকার ছিল, আমাদের জাতীয় অর্থনীতির উন্নয়ন, আমাদের গণতন্ত্রের উন্নয়ন এবং আমাদের সংস্কৃতির বিকাশ। সেটার কোনো পরিকল্পনা আমাদের শাসকরা দেখাতে পারছে না বলেই এখানে সংকট সৃষ্টি হচ্ছে এবং এখানে বিদেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে। কাজেই আমাদের শাসকদের অর্থাৎ আমাদের জনগণের শক্তি গড়ে না উঠলে এক্ষেত্রে আমাদের উন্নতি আমরা সামনে দেখতে পাবো না। যেটা বললেন যে এখানে দুই দলের মধ্যে সমঝোতা, সালিশ, এটাই কেবলমাত্র আমরা চাইছি কিনা, আসলে এই দুই দলের সমঝোতার মধ্য দিয়েও বাংলাদেশে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তারা যদি আজকে সমঝোতা একটা ইলেকশন হয়, সেই ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন হবে না, জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে না, জনগণের সংকটের সমাধান হবে না। অর্থাৎ বাংলাদেশে যেটা দরকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটা গণতান্ত্রিক সংবিধান, প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা, এর বদল, এটা হলেই কেবল কিন্তু একটা নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন কিংবা দেশে বিচার বিভাগ এগুলো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারতো। কি দাঁড়িয়েছে সবগুলো দেখছেন, দুর্নীতি দমন কমিশন থেকে নির্বাচন সব হচ্ছে প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ। কাজেই প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সব সমস্যা। আজকে প্রধানমন্ত্রী সরে যান, বিএনপি রাজি। ফলে এইটার বদল কিন্তু দেখেন আওয়ামী লীগও এটা মানছে না, বিশেষ ধরনের দলীয় সরকার করেছে পঞ্চদশ সংসদের মধ্যে দিয়ে, দলীয় সরকার বিরোধিতা করেও। আর বিএনপি তারা কিন্তু প্রধানমন্ত্রীর বদলে কেয়ারটেকার চাইছেন, কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যপূর্ণ জায়গা, একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা চাইছেন না। এর ফলাফল হচ্ছে আমাদের দেশের সংকট। এবং এইটাই শেষ কথা বলি যে এই যে দুই জোট, তাদের রাজনৈতিক এই যে দেউলিয়াত্ব এবং লুটপাটের উপরে ভরসা করে থাকা, বিদেশিদের ভরসায় থাকা, এরই ফলাফল কি? জাতীয় পার্টির মতো যার বিরুদ্ধে আন্দোলন করে এখানে রক্ত দেওয়া হয়েছে, তারা আজকে রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে। জামায়াতে ইসলামী যারা ৭১ সালে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা আজকে গুরুত্ব পাচ্ছে। এবং এই মধ্য দিয়ে আমি মনে করি বাংলাদেশের জনগণই এখন একমাত্র ভরসা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। খন্দকার সাখাওয়াত আলী, জনগণের উপরে আপনি কতটা ভরসা রাখছেন সেটা যদি আপনি একটু বিশ্লেষক হিসেবে বলেন, আমাদের ৩০ বা ৩৫ সেকেন্ডে বলতে হবে। দুটো শব্দ আমি নেই, জি। সেটা হচ্ছে মেকিয়াভেলির প্রিন্স আর গ্রামশির মডার্ন প্রিন্স। আপনি এটা যদি সাধারণ মানুষের জন্য বলতে হয়, তাহলে মডার্ন প্রিন্স হচ্ছে জনগণের শক্তির জায়গা থেকে আমার আস্থাটা আমার দেশের মানুষের উপরে। আর সাকি যে কথাটি বললেন, আমি কখনোই বাইরের শক্তিগুলোর কথা ভেবে এই কথাগুলো বলিনি, একটি কথাও বলিনি, কিন্তু বিশ্ব বাস্তবতাকে মাথায় নিয়েই বলেছি। কারণ আমি বাংলাদেশের এবং আমি বিশ্বের একজন। যেটি বলেছি সেটা মধ্যবর্তী আয়ের দেশ হিসেবে সেটির যে মাসল, অর্থাৎ ডেভেলপমেন্ট মাসল বা ইকোনমিক মাসল, সেটি আমার সাধারণ মানুষের। সেটা আমি আমার কৃষকের উদ্যোগের মধ্যে দেখেছি বলেই বলেছি, সেটি আমার শ্রমিক বন্ধুটির উদ্যোগের মধ্যে দেখেছি, গার্মেন্টস শ্রমিকের, সেই জায়গায় আমার প্রবাসী শ্রমিকের জায়গা থেকে বলেছি, এটা আমার রক্ত ঘামে কেনা। সো এটা কারো দান দক্ষিণার্থের নয়। কারণ আওয়ামী লীগ এবার যে ইয়েটা দিয়েছে, এটা পলিটিক্সের কতগুলো পজিটিভ 2021 ভিশনের, এবং আমাদের একটা এক্সারসাইজ হোসেন জিল্লুর আমাদের পিপিএসসির হয়ে আমরা একটা করেছি 2030, এবং এটা গ্লোবাল রেটিং এর জায়গা থেকে এসছে। লাস্ট একটি কথা বলবো এই জন্য, এটা যদি অর্জন করতে হয় তাহলে একটা পলিটিক্যাল এলিট সেটেলমেন্ট দরকার, যেটি কে আসবে, কোন শক্তি আসবে তা না, কিন্তু যেই শক্তি আসুক না কেন, আমাদের যদি অর্থনৈতিকভাবে এগোতে হয় এটা নিয়ে, তাহলে কিন্তু আমাদের একটা সমঝোতা দরকার। একটা সমঝোতার কথা বলছিলেন শামীম ভাই, আপনাকে 30 সেকেন্ড বলতে হবে। যে আমার মনে হয় জুনায়েদ সাকিব আমাদের এই সংকটের স্বরূপ এবং কারণগুলো বিশ্লেষণ করেছেন, ওই দিকে যাব না। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমরা আপাতত এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছি, এবং সেই চেষ্টার ক্ষেত্রে বিদেশি শক্তি বা প্রভাব যেটা বলছে সেটা আসলে আমরা যতটা, আবারও ওই কথা বলি, অবিবেচনা প্রসূতভাবে এগোচ্ছে, এটা কোনো কাজে আসবে না। কারণ আমার মনে হয় যে শক্তিগুলো নিয়ে আলোচনা করলাম তার কাছে
যতটুকু না আওয়ামী লীগ বা বিএনপি বা জোটগুলো ইস্যু, তার চাইতে বেশি তার নির্দিষ্ট একটা এজেন্ডা আছে, সেই এজেন্ডাটাই মুখ্য। বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, যে সরকার গঠন না করুক না কেন, তাকে ওই তিস্তার ইস্যু যে কথা বলতে হবে, তাকে ট্রানজিট নিয়ে কথা বলতে হবে, তাকে বর্ডার ইস্যু নিয়ে কথা বলতে হবে, তাকে এই বর্ধিষ্ণু শক্তির সাথে বাণিজ্য নিয়ে কথা বলতে হবে। পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছিলেন, সেটি আসলে খুব অতএব আমার মনে হয় না যে এট দ্য কস্ট অফ আওয়ামী লীগ আর বিএনপি কোনো শক্তি কোনো কিছু বাইরের আলাদা স্বার্থে কোনো না, কিছু এটা চিন্তা আমাদের করে। আমাদের নিজস্ব নিজেদের বিকাশের স্বার্থে এটা স্বার্থে। করতে হবে। আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।